সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ঝুঁকিপূর্ণ মার্কেট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খান মাহমুদ বিলাল, অতিরিক্ত সচিব ও দক্ষিণের সিটি কর্পোরেশনের সিইও। তারপরে আছেন মাঝখানে স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ, এবং ওই প্রান্তে আছে এমদাদুল ইসলাম, নগর উন্নয়ন বিশ্লেষক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। সারা দেশে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন, নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি শীর্ষ নেতাদের। 5ই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি, আওয়ামী লীগ বলছে অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো, পরবর্তী তারিখ 12ই জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ প্রধানমন্ত্রীর, বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমি। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেপ্তার। এই সিটি কর্পোরেশনের মার্কেটগুলো নিয়ে কথা উঠে গেছে আগুন লাগার পর থেকে, না কিছুদিন ধরে। এর আগে আমার মনে আছে ওই যে কারণ বাজারেরটাও, কারণ বাজারের জানি ওইখানে আগুন লেগে গেল, তারপরে এই জিনিসগুলো নিয়ে যে না এখানে একটা নতুনই হবে, এখান থেকে উঠে যাবে। তো এইরকম করে এখন বলা হচ্ছে যে এরকম মার্কেটের সংখ্যা প্রায় 17টা ঢাকা সিটি কর্পোরেশনের, উত্তর এবং দক্ষিণ মিলায়। তার মধ্যে 17টা, মানে 17টা একদম মানে তারা আইডেন্টিফাই করেছে। এবং এইটার মধ্যে সবচেয়ে বড় ইয়ার মধ্যে আছে নিউমার্কেট, যেমন আছে নিউমার্কেট যেমন আছে তেমনি মৌচাক আছে, ঠিক তেমনি চাঁদনি চক আছে। এইরকম অনেকগুলো মার্কেট, যে জিনিসগুলো আসলে তালতলা, খিলগাঁও তালতলা মার্কেটটাও আছে। এই ধরনের অনেক মার্কেট আছে যেগুলা আসলেই সত্যি কথা বলতে কি ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আপনারা ঝুঁকিপূর্ণ বলছেন, চিহ্নিত করেছেন, আপনারা প্ল্যান করছেন, প্ল্যান কার্যকর কেন হতে পারছে না? ঝুঁকিপূর্ণ যে বিষয়টি আছে, যে বিল্ডিং, এটা মূলত যে কাজটি, এটা রাজুকের, যে ইতিমধ্যে তারা আপনাদেরকে বলে দিয়েছে যে এগুলা কি করো না, তারা ম্যান্ডেট তো শুধুমাত্র আমাদের তা না বা তাদের তাও না। এখানে ঝুঁকিপূর্ণ বিল্ডিং আইডেন্টিফাই করার জন্য একটা টেকনিক্যাল বিষয় আছে। রাজুক যেটি বলেছে যে আপাতভাবে মনে হয় ঝুঁকিপূর্ণ। তো আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে যেমন 109টি ভবনের কথা তারা বলেছে, এর মধ্যে আবার সেখানে ঐতিহাসিকভাবে কিছু হেরিটেজ হিসাবে ওখানে আবার কিছু ঘোষণা করা আছে। তো তার মধ্যে আবার যেগুলো বেসরকারি, তারা আবার কেউ কেউ আমাদের কাছে আবেদন করে বলেছে আমার বিল্ডিংটি মোটেই ঝুঁকিপূর্ণ নয়। এখন আপাতভাবে ঝুঁকিপূর্ণ এই কথার উপরে তো আমরা কোনো অ্যাকশনে যাওয়াটা বেশ রিস্কি। তো তারপরে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে এই 109টি ভবনে আমরা নোটিশ দিয়েছি তার ওনারকে, যে যিনি মালিক, যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি বসবাসের জন্য উপযোগী নয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, দয়া করে এটি আপনি খালি করুন। এবং আমাদের যে সমস্ত বিল্ডিং রয়েছে সিটি কর্পোরেশনে, সেগুলো একদম আমরা লাল নোটিশ টাঙিয়ে, লাল সাইনবোর্ড টাঙিয়ে আমরা দিয়েছি যে এখানে কোনোভাবেই বসবাস করা যাবে না। যেমন যদি আমরা বলতে পারি সুইপার কলোনি, তাদেরকে কোনোভাবেই, একটা বিল্ডিং তো হেলে আছে, কিন্তু তারা বলে আমাদের জায়গা দেন, আমাদের থাকার সুবিধা দেন, তারপরে আমরা যাব। তো আমরা এখন সেটাও চেষ্টা করছি। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় জায়গা খুঁজছি, ঢাকা শহরে জায়গা কোথায় পাবো যে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করব, কিভাবে তাদের থাকার উপযোগী করাবো, এরপরে তারা যাবে। তো এই জন্য এই কাজটি করার জন্য আমাদের টেকনিক্যাল কমিটিও কাজ করে যাচ্ছে, যে যারা আপত্তি করেছে, আবার এর মধ্যে আবার হেরিটেজ ঘোষণা আছে, এই সব মিলে কাজটি আসলে করাটা একটু দূর হয়ে গেছে। এইভাবে বলেন আপনি, এই যে কাঁচা মার্কেট যেগুলো আছে 80-র দশকে যেগুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু কোনোটারই সবচেয়ে বড় জিনিস হলো কোনো সংস্কার হয়নি। এখন ঠিক আছে কে ভাঙবে বা ভাঙবে কিনা, ঝুঁকিপূর্ণ কিনা, কিন্তু বাট এটা দেখভাল যারা ওখানে আছেন তাদের তো একটা দায়িত্ব আছে। যতগুলো কাঁচা মার্কেট আছে আপনি দেখেন, যতগুলো বানানো হয়েছে সিটি কর্পোরেশন ইয়াতে, একটারও কোনো জায়গায়, সব জায়গা থেকে সবকিছু পড়ে যাচ্ছে। তাহলে এটা দেখভালের দায়িত্ব কার? দেখভালের দায়িত্ব অবশ্যই
যারা ব্যবসা করছেন ওখানে তাদের, এবং তাদেরকে যারা ভাড়া নিচ্ছেন তাদের, এটা তো পরিষ্কার, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কনফিউশন থাকার কোনো কারণ নেই। পুরো বিষয়টাকে যদি তাকে দেখেন, আসলে এখানে আস্থাহীনতার একটা বিষয় রয়েছে। আমাদের এই মার্কেটগুলো যখন হয় তখনও তদারকি এবং নিম্নমানের কনস্ট্রাকশনের কারণে শুরুতে এই মার্কেটগুলো খুব উঁচু মানের মার্কেট হয়নি। তারপরে এগুলো এই 20টি ভবন বা 15টি ভবন এবং 20টি মার্কেট, 15টি ভবনের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো অনেক বছর আগেই, প্রায় 2008, 9, 10-এ তালিকা করে টাঙিয়ে দেওয়া হয়েছে এগুলি ঝুঁকিপূর্ণ ভবন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ ঠিক আছে, আমি এটা ভাঙতে রাজি আছি, আমাকে আগে বরাদ্দপত্র দেন, অথবা বিকল্প ব্যবস্থা দেন, অথবা চুক্তিপত্র করেন যে নতুন ভবনে আমি কতটুকু জায়গা পাবো। আবার সিটি কর্পোরেশন এবং যারা দেবেন তারা বলছেন আমি ভবনই বানালাম না, তোমাকে আগে চুক্তিপত্র করবো কি করে, অথবা আমি আগে চুক্তিপত্র করতে পারবো না, আগে তুমি ওঠো, আমি ভবন বানাই, তারপরে আমি বরাদ্দপত্র দেব। এই পুরো জায়গাটার মধ্যে গ্যাপটা হলো আস্থাহীনতা। এর ফলে হয়েছে কি, দোকান মালিকরা তারা ভাবলেন জীবন দিয়ে দিব, সমস্ত আজকে যা হয়েছে সব কিছু দিয়ে দিব, কিন্তু জায়গা আমি ছাড়বো না, এর সংস্কারও করতে দেব না। যেই ভবনটা নিয়ে আমরা আজকে অত্যন্ত দুর্বিপাকে পড়েছি, জাতীয় দুর্বিপাকেটি, কারণ হাজার কোটি টাকার সম্পদ, এর মধ্যে কিন্তু সবচেয়ে কি পয়েন্টে এর মধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এখানে ঝুঁকিপূর্ণ ভবনের নোটিশ টাঙানো হয়েছিল, সেটাও তুলে ফেলা হয়েছে 2008 সালে, 10 সালে। এবং এই শুধু তুলে ফেলা না, এই যে এটা ঝুঁকিপূর্ণ ভবন, আপনি যদি আজ থেকে 1 মাস আগে ওখানে গিয়ে দেখতেন, শুধুমাত্র দোকান না, করিডোর পর্যন্ত মার্কেটে ভরা। তার মানে যতটুকু চাপ ওখানে দেওয়া যাবে তার চেয়ে অনেক বেশি লোড ওর মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই তুলনায় এর সংস্কার করে অন্তত বেঁচে থাকার অবলম্বন হিসেবে এটাকে যদি চিন্তা করতাম, খুঁটিগুলোকে রাখা বা এর সংস্কার করা, নিজেরাও যদি সে কাজটি করত। অনেকগুলো নোটিশ জারি করা হয়েছে ফায়ার ব্রিগেড থেকে, কিন্তু তারা এর ফায়ার ব্রিগেডের অর্থাৎ এই অগ্নি প্রতিরোধক যে ব্যবস্থা সেটা লাগানোর ব্যাপারে তাদের কার্পণ্যের কোনো প্রতিষ্ঠানই নাই, করে নাই। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে এত কিছুর পরেও আজকে হারালো কারা? সিটি কর্পোরেশনে কিছু হারিয়েছে? কিচ্ছু হারায় নেই, হারিয়েছে ওই মানুষগুলো, তাদের সর্বস্ব। এখন এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আমার কাছে মনে হয় সরকারের কাছে আমাদের নিবেদন, সরকারের দেখতে হবে জনস্বার্থ। সরকার ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ দেখবে না, দেখবে সামগ্রিক জনস্বার্থ। সামগ্রিক জনস্বার্থ যদি দেখতে হয় তাহলে এই ঝুঁকিপূর্ণ সকল ভবন চিহ্নিত করা, এবং যেগুলো চিহ্নিত আছে সেগুলোকে সরাসরি ভেঙে পরিষ্কার করে ঝুঁকি মুক্ত করা। আবার এটাও মনে রাখা দরকার যে ভাঙতেই হবে এমন কোনো কথা নেই, এটাকে রেট্রোফিকেশনও করা যেতে পারে। কিন্তু কোনটা করা যাবে এটা তো যে কেউ গিয়ে ডিসিশন নিতে পারবে না। বিশেষজ্ঞদের নিয়ে যেভাবে করে আমরা কমপ্লায়েন্সের কারণে এই বিদেশিদের, রানা প্লাজার পরে বিদেশিদের তারা খেয়ে আমরা কমপ্লায়েন্স করেছি, ভবনগুলোকে রেট্রোফিট করেছি, এবং বুয়েট সহ বিভিন্ন বিশেষজ্ঞরা মিলে মাসের পর মাস ভবনকে পরিশীলিতকরণের কার্যক্রম করে সবগুলোকে আবার একটা কার্যকর জায়গায় এনেছি। সেই কাজ আমাদের সকল ভবনের বেলা করতে হবে। প্রতিবার ভূমিকম্পে আপনাদের অনুষ্ঠানগুলোতে আসি, এই কথাগুলো বলি। আর আজকে যখন আগুনের ঘটনা ঘটে, যখন বসুন্ধরা ঘটলো একই কথা আমরা বলেছি, যখন কারণ বাজারে ঘটলো একই কথা বলেছি, কিন্তু আসলে কেউ শুনছে না। এবং আমার মনে হয় এই শুনছে না চেতনায় বাংলাদেশে এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আমি মনে করি দৃঢ়তার সঙ্গে, রাজনৈতিক দৃঢ়তা নিয়ে, হয় বুঝিয়ে শুনিয়ে, না হয় বল প্রয়োগ করে হলেও ঝুঁকিপূর্ণ ভবনকে সুদৃঢ় করতে হবে, অথবা ভেঙে নতুন করে করতে হবে। এই ধারণা থেকে সরা যাবে না। ভাই, আপনি আমাকে বলেন রাজুকের দায়িত্ব, আপনি তো আগে ছিলেন, রাজুকের দায়িত্বটা তাহলে কি? মানে পুরো জিনিসটা এখন যেমন জিনিসগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে যে কোনো কিছু হলে তখন রাজুকের কথা বলে দেয়, ওরা তো আমাদেরকে এরকম দেয়নি, ওরা তো আমাদেরকে এটা বলেনি। উনিও বললেন যে করেছে, কিন্তু এটা আমার মনে হয় আপনি একটা জিনিস প্রথমে বলেছি, যেটা বেলাল ভাই বলল, এই ঝুঁকিপূর্ণ ইমারত অপসারণের দায়িত্বটা কার? এই দায়িত্বটা, অপসারণের দায়িত্বটা আমি যতটুকু জানি, যতক্ষণ রাজুকে ছিলাম, এই দায়িত্বটা কিন্তু মেইনলি অ্যাজ পার আইন হচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এটা কেন? রাজুকের যে ম্যান্ডেট আছে, রাজুকের অরিজিনাল ম্যান্ডেট হচ্ছে রাজুক প্ল্যান করবে, যদিও রাজুক প্ল্যান থেকে উন্নয়ন নিয়ন্ত্রণ প্লাস আবার নিজেও ডেভেলপমেন্টের সাথে জড়িত হয়ে গেছে, যেটা আমিও অ্যাপ্রিসিয়েট করি না। হয়তো ওভার দ্য টাইম বিভিন্ন প্রতিষ্ঠান ছিল না, হয়েছে। এখন দাঁড়াচ্ছে কোনো একটা বিল্ডিং যখন যেই খাতের জন্য হোক, সেই আবাসিকের জন্য হোক, শিল্পের জন্য হোক, মার্কেটের জন্য হোক, এটা দেওয়ার পরে এটার মধ্যে সার্ভিস দিচ্ছে কারা?
সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দিচ্ছে, অন্যান্য যারা সবকিছু দিচ্ছে। যদিও একটা যে কোনো একটা আবাসিক ইমারতের মধ্যে আগে দেখেন সবগুলোই ছিল বেসিক্যালি, এই যেগুলো এখন মার্কেট হয়ে গেছে, বেসিক্যালি সবগুলোই ছিল একসময় আবাসিক ভবনের আঙ্গিকে ডিজাইন করা। এগুলো ডেলিভারেটলি ইদানিং যেগুলো হচ্ছে তাই এই বিল্ডিংগুলোতে ওভার দ্য ইয়ার অনেকগুলো বিল্ডিং এর 20, 30, 40, 50 বছর বয়স। যেমন গুলশানের যে মার্কেটটা আগুন লেগেছে, এটা 60-এর দশকে ডিআইটি একটা একতলা মার্কেট করেছিল। মূল ভবনটা 7 বিঘা মতো জমি, পাশে যেটা আছে 1983 সালে, আমি বলছি 60-এর দশকে ডিআইটি একতলা করেছে। তখন কিন্তু কোনো ডিজাইন করেছে এবং একটা, আমি যেটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে জানি, এটা আমরা নর্মাল যে সাধারণ লোড, এত যন্ত্রপাতি এত কিছু হবে, এত লোড তখন ক্যালকুলেশন মাথায় আসেও নাই। এখন সেই বিল্ডিং এর উপরে একদিকে দোতলা আর অন্যদিকে যেটা আগুন ধসে পড়ে গেছে, এই বিল্ডিংটা বানিয়েছে সিটি কর্পোরেশন যখন 1983-তে আমি হ্যান্ডওভার করেছি রাজুকের পক্ষে। যখন একটা সামরিক আদেশ দিয়ে বলল যে ঢাকা শহরে যা মার্কেট আছে, যা ওপেন স্পেস আছে, বিভিন্ন পার্কের জায়গা আছে, সবগুলো আমরা দিয়েছি সিটি কর্পোরেশনকে। দেওয়ার পর সিটি কর্পোরেশন এখানে হয়তো প্রয়োজন বোধ করলো একটা কিচেন মার্কেট বা কাঁচা বাজার দরকার আছে। আমি কালকে গিয়ে দেখেছি এটার যে ডিজাইন, সিটি কর্পোরেশনের দোষ আমি বলবো না, ওই সময় তো এটা খুব একটা হেভি স্ট্রাকচার হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু ওভার দ্য ইয়ার যখন লোড হচ্ছে, চাহিদা বেড়ে গেছে। এখন চাহিদা বেড়ে গেছে, ওখানে উপরের মধ্যে যে অনেকগুলো হেভি জিনিসপত্র ছিল সেগুলোর সবগুলো আগুনের উত্তাপে এবং স্ল্যাবগুলোর থিকনেস আমার মনে হয় আমরা কোনো, এখন ইকবাল তো একজন আর্কিটেক্ট জানে, কোনো স্ল্যাব এখন আমরা 5-6 ইঞ্চি ডিজাইন করি না। এগুলো স্ল্যাব মনে হয় 4 থেকে 4 ইঞ্চি আছে কিনা সন্দেহ। রড হচ্ছে প্লেন রড, সিমেন্টের কোয়ালিটি এত উন্নত মানের ছিল না। এইসব কারণেই ওভারলোডিং হয়ে আগুনের কারণে এখন কথা হচ্ছে ঝুঁকিপূর্ণ কেমনে করে করবেন। হ্যাঁ, এই মার্কেটগুলো যে অবভিয়াসলি আগে যে প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছিল, ওভার দ্য টাইম যে এখন তার চেয়ে অনেক বেশি লোড হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে এটা ঝুঁকিপূর্ণ। আবার কতগুলো ঝুঁকিপূর্ণ হচ্ছে অবৈধভাবে কাজ করার পরে সেটাও ঝুঁকিপূর্ণ হয়। এইভাবে বিভিন্ন যেভাবে মার্কেটগুলো হচ্ছে, যেটা একটা আপনি বলছেন এটা দেখভালের দায়িত্ব কার, এই দেখভালের দায়িত্বটা কিন্তু যেটা প্রাইভেট সেক্টরে ওরা দেখতেছে। কিন্তু আপনি দেখেন প্রাইভেট সেক্টরের মার্কেটের মধ্যে আপনি নিজে জানেন, এই যে মৌচাক মার্কেট অথবা চাঁদনি চক নিউ মার্কেটের পাশে, আমি সরকারি মার্কেট এক্সাম্পল দিলাম একটা, যে গুলশানেরটা, আর আজকে উত্তরের মেয়র বলেছে আরো 7টা মার্কেট উনি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলেছে, আজকে স্ক্রলে দেখাচ্ছে। এখন আরো এখানে আছে যে সেগুলো বলো নাই সবগুলো কি সরকারি তৈরি নাকি বেসরকারি ওখানে আছে। সবগুলো যদি দেখেন আপনি সরকারি বেসরকারি, আমার মনে হয় এই সংখ্যাটা অনেক মার্কেটের বেলায় প্রযোজ্য হবে। আপনি ইয়ে করে যদি দেখেন যে এখন যে লেটেস্ট মার্কেটগুলো যেগুলো হচ্ছে, এই যে বসুন্ধরা কমপ্লেক্সে, এটাও কিন্তু একদিকে ঝুঁকিপূর্ণ। আপনি দেখেন এখানে যখন আগুন লাগলো, সেই আগুন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে যা ফায়ার ফাইটিং বা সবকিছু আমরা করতে পারি নাই। আইনের দৃষ্টিতে আছে যে কোনো বিল্ডিং যদি এই যে কোনো পয়েন্ট থেকে যদি কোনো কমপ্লাই না করে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। এখন আমাদের ডিপেন্ড করতে হবে মাত্রা কতটুকু। এই বসুন্ধরা মার্কেটের সাথে তো ডিসিসি মার্কেটের এটা তুলনা হয় না, কারণ এটার অ্যাটলিস্ট কনস্ট্রাকশন কোয়ালিটি অনেক বেটার। ভিতরে হয়তো যেগুলো ফ্যাসিলিটি থাকা দরকার সেগুলো নাই বলে এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এখন এগুলোকে সম্ভব আমরা এই আইনের দৃষ্টিতে, যেখানে ফায়ার আইন আছে বা অন্যান্য যেগুলো রিলেটেড আইন আছে তার দৃষ্টি থেকে এগুলো কমপ্লাই না করলে আমাদের জন্য কমপ্লাই করা দরকার। আবার যেগুলো মার্কেট অবভিয়াসলি চিহ্নিত হয়ে গেছে যে এগুলো বিভিন্ন দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ, এগুলো আমাদের অপসারণ করা দরকার। তো এই দায়িত্বটা মূলত নিতে হবে ঢাকা শহরের মধ্যে সিটি কর্পোরেশনকে, কারণ আইনের কিন্তু ম্যান্ডেট আমি জানি। আমি এখানে একটু অ্যাড করতে পারি দানেশ ভাই, সেটা হলো এই প্রশ্নটা অনেক বছরের। এই যে ব্লেম গেম করা, রাজুক বলে সিটি কর্পোরেশন রাজুক, আমি মনে করি আমরা যারা এই পেশায় জড়িত আমরা পরিষ্কারভাবে জানি ঘটনাটা কি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারণ করা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে সেই ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারিত করার পরে এটিকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া, এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে যেহেতু একমাত্র জনপ্রতিনিধি নির্ভর সংস্থা, তারা ওই দোকানদার, ওই মালিক, আশেপাশের মানুষ সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এবং কর্মসূচি দিয়ে এটাকে অপসারণ করা। নাও ম্যান্ডেট যদি অফিসিয়ালি বলি, ওনাদেরকে ম্যান্ডেট দেওয়া আছে, কিন্তু নির্ধারণটা করবে কে? ওনাদের যদি নির্ধারণ করার ক্ষমতা নাই, সিটি কর্পোরেশনের সে বিশেষজ্ঞ সংস্থাও নাই। এখন এই যে ঠেলাঠেলি করার জায়গা হয় কি, সিটি কর্পোরেশন বলবে আমি কি করে নির্ধারণ করব এটা ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিমুক্ত? আমার তো এটা দায়িত্ব না। আমার দায়িত্ব যার, সে বলবো আমার তো অপসারণের দায়িত্ব না, কিন্তু আমি তো দিয়ে দিয়েছি। এখন এই জায়গাগুলোতে কি হয় জানেন, কার কোনটা দায়িত্ব এই দুজনেরই উপরে আছে মন্ত্রণালয়।
তাদের উচিত এই বিষয়ে নিরসন করা এবং এন্ড অফ দ্য ডে ঝুঁকিপূর্ণ ভবন মুক্ত নগরী তৈরি করা, পরিষ্কার কথা, জনগণ তাই বুঝে। এবং সেই জায়গায় বছরকে বছর ধরে এই ঠেলাঠেলি করার কারণে দোকানদাররা বা যারা এটা ব্যবহার করছে, পুরনো ঢাকায় তো যারা অনেক মানুষ বসবাস করছে, তারা কিন্তু চাল পরাণ দিয়ে ছাড়া মনে করছে এই বিতর্কের মধ্যে আমি এটা ছাড়বো না। এখন এই ছাড়বনার ক্ষেত্রে বৈধ অবৈধ অনেক রকম বিষয় রয়েছে। আমি মনে করি এই সমস্ত জটিলতা থেকে বাঁচার জন্য এই নগরী ঝুঁকিমুক্ত করার দায়িত্ব যাদের রয়েছে তাদের, অর্থাৎ সরকারের উচিত দরকার হলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে নিয়ে একটা কমিশন গঠন করুক এবং যত রকমের বিপজ্জনক ভবন আছে সেগুলো অপসারণ করুক, অথবা তাকে রেট্রোফিকেট করা হোক। এই কার্যক্রম ক্ষেত্রে কার দায়িত্ব কি এগুলো নিয়ে আর আমরা বাদ বিচার করতে চাই না। এবং এক্ষেত্রে পরিষ্কার করে বলছি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে সকল ব্যবসায়িক কাজ থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা উন্নয়ন নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার বাস্তবায়ন তদারকি করা, এই কাজে ফিরিয়ে নিয়ে আসুন। নগরী সুসজ্জিত হবে, বসবাসযোগ্য হবে। একটা ফোন আছে, একটা ফোন আছে, একটা ফোন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছি। জি, আমি আমার বিনয়ের সহিত আমি সিটি কর্পোরেশনের যিনি কর্মকর্তা আছেন ওনার কাছে আমার প্রশ্ন, যে উনি বললেন যে ঢাকা শহরে সুইবার কলোনি, ওখানে লোকজন বসবাস করে এবং বিল্ডিং হেলে গেছে, ওখানে লোকজন বসবাস করে। তো ওনাদেরকে ওনারা সরাতে চাচ্ছেন, ওনারা সরতেছেন না, ওনারা জায়গা চাচ্ছেন এবং জায়গার ব্যবস্থা ওনারা করতেছেন। তো আমি ওনার কাছে বিনয়ের সহিত প্রশ্ন করতে চাচ্ছি এটাই, যে আপনারা জায়গা জোগাড় করতে করতে যদি এই বিল্ডিংটা ভেঙে গিয়ে যদি প্রাণহানি ঘটে, এই দায়িত্ব কে নেবে? আপনি বিনয়ের সহিত আপনাকে ধন্যবাদ, একদম চমৎকার বলেছে, দায়িত্ব কে নেবে মরে গেলে। হ্যাঁ বলেন। এটা একটা সুন্দর প্রশ্ন। ওই যে উনি বলছেন না ঠেলাঠেলি করছে, ঠেলাঠেলির মধ্যেই চলে যাচ্ছে। আসলে যেটি ইমরান সাহেব বলছিলেন যে রাজুকের নির্ধারণটা, এটা কিন্তু বলাই আছে যে আপনার প্ল্যানটা কে পাস করবে, এইটার সেটব্যাকটা কে দেখবে, ডেভিয়েশনটা কে দেখবে, এটার কোয়ালিটিটা কে দেখবে, এই ম্যান্ডেটটা কিন্তু রাজুকেরই। এখন সবকিছু দেখার পরে এসে যদি বলা হয় যে এটা ঝুঁকিপূর্ণ, শুধুমাত্র সিটি কর্পোরেশন এই কাজটি করবে, সেটা আসলে একটু করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যেটা বলবো যে এটা আসলে প্রত্যেকটাই কিন্তু সরকারি সংস্থা, যেমন হাবিব ভাই যেটা বলছিলেন যে কোনো না কোনো মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে, সবারই দায়িত্ব রয়েছে, এখানে কারোর দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশনে যেমন রয়েছে, রাজুকের তেমনি রয়েছে। আমরা কিন্তু বেশ এই কয়েক মাস আগেও মাননীয় মেয়র মহোদয় সভাপতিত্বে একটা মিটিং হয়েছে 26 সংস্থা নিয়ে, এবং সেখানে রাজুকের সবাই উপস্থিত ছিলেন। সেই মিটিংয়েও বলা হয়েছে চেয়ারম্যান সাহেবকে যে আপনারা স্পেসিফিক বলে দেন, এবং তারপরে আমরা সিটি কর্পোরেশন রাজুক মিলে আমরা এটাকে দ্রুত অপসারণ করি। কিন্তু সেই কাজটি এখন পর্যন্ত হয়নি। আর অগ্নিকাণ্ডের যে বিষয়টি বললেন, সেটা হলো যে 2003-এ যে অগ্নি প্রতিরোধ এবং অগ্নি নির্বাপন আইন হয়েছে, সেই আইনে কিন্তু টোটালি বলে দেওয়া হয়েছে যে নকশা অনুমোদন, বহুতল ভবন হোক, বাণিজ্যিক ভবন হোক, এবং সেই কাজটি কিন্তু সম্পূর্ণভাবে এনশিওর করবে রাজু। এবং যে সমস্ত বিল্ডিং আপনার ইতিমধ্যে হয়ে গেছে, যেটি হয়তো অগ্নি নির্বাপনের জন্য বা প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বিষয়টি কিন্তু দেখবে ফায়ার সার্ভিস, যে তাৎক্ষণিকভাবে, এবং যদি কেউ এটা না করে তাহলে তার 2 বছরের জেল জরিমানার ব্যবস্থাও আছে। এই বিষয়গুলো কিন্তু আমি একটা আবারও ওনার সাথে একটা জরিমানার কথা তো কোনোদিন শুনলাম না। আমি আপনাকে একটা আইন আছে বলতে, আমি তো কোনোদিন শুনলাম না যে আপনার বিল্ডিং এটা নাই। আমি প্রভিশন আছে, কিন্তু আমি তো দেখলাম না। কোনো প্রভিশনও দরকার নেই। আমি তাহলে অন্য একটা কথা বলি। উনি এখন যা বললেন এবং আমরা ঐক্যমত্য পোষণ করলাম, এই কাজটি কি ঢাকায় বাংলাদেশে হয়নি? হয়েছে। যখন বিদেশিরা রানা প্লাজার পরে এসে লাঠি ঘুরালো ওই 2টা সংগঠন বানিয়ে, এবং তখন কিন্তু আমরা এই কমপ্লায়েন্স করলাম। বুয়েটের বিশেষজ্ঞ সহ সমগ্র বিশেষজ্ঞরা মিলে, এই সমস্ত ফায়ার ব্রিগেড সহ সবাই কিন্তু যৌথ প্রচেষ্টায় আমাদের গার্মেন্ট সেক্টরকে পরিশীলিত করলাম। আমরাই তো করেছি। আমি তাহলে মনে করি বিদেশিরা কেন? আমি একটা জাতীয় কমপ্লায়েন্স কমিশন কেন গঠন করছি না? কেন সেই কমপ্লায়েন্স কমিশনের মাধ্যমে এই সমস্ত বিধিবিধান প্রতিপালিত হচ্ছে কিনা, ঝুঁকিমুক্ত হচ্ছে কিনা, এটা আমি এনশিওর করছি না? আমার লিফট পড়ে যাচ্ছে, মন্ত্রী শুদ্ধ লিফট পড়ে যাচ্ছে, আমি কি প্রতিবিধান করলাম?
আবার আগামীকাল পড়লে আবার দুদিন লেখালেখি করবো, তারপর আবার ভুলে যাবো। ওটা কি হয়েছে জানি না, মন্ত্রী যেটার মধ্যে মজার ব্যাপার কি জানেন, এই যে কমপ্লায়েন্স ইস্যুটা যখন রানা প্লাজা হয় তখন থেকে আমরা বলছি বিদেশিরা এসে আমার নাকের ডগায় ছড়ি ঘুরাবেন আমরা চাই না। আমরা চাই জাতীয়ভাবে কমিশন করে, কমপ্লায়েন্স কমিশন করে এই সমস্ত বিষয়গুলো যদি সুনিপুণভাবে দেখে, এবং বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন সংস্থা জড়িত আছে, বিভিন্ন কর্তৃপক্ষ জড়িত আছে, সকলকে দায়বদ্ধতার মধ্যে আনা যায়। এবং এই ক্ষেত্রে কমপ্লায়েন্স কমিশনের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি তার উপরে বসানো যায়, তাতে জবাবদিহিতা নিশ্চিত হয়, আমি নিশ্চিত আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই নগরীকে অবশ্যই ঝুঁকি মুক্ততার দিক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি একটু এক্সাম্পল দিই আপনাকে। সেই এক্সাম্পলটা হচ্ছে 2006 সালে সম্ভবত শাঁখারী বাজারে একটা বিল্ডিং প্রথম যখন কোলাপস করলো পুরান ঢাকার মধ্যে, ওই বিল্ডিং কোলাপস করার পর এত সেন্সিটিভ হলো, দেখা গেলো ওখানে প্রায় 17 জন 18 জন মানুষ মারা গিয়েছিল বিল্ডিংটা পড়ার পরে। তখন সরকার একটা সিদ্ধান্ত হলো যে পুরান ঢাকায় যে বিল্ডিংগুলো আছে এর মধ্যে কোনটা ঝুঁকিপূর্ণ না নির্ধারণ করার জন্য। তখন একটা পজিটিভ উদ্যোগ তখন নেওয়া হয়েছিল রাজুক থেকে। তখন আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, রাজুকে চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার আর হলো সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, আমরা 3 জনকে দিয়ে একটা কমিটি করলো। আমরা ওই পুরান ঢাকার মধ্যে শুধু শাঁখারী বাজার না, এর পেরিমিটারে যতটুকু সম্ভবত আমরা 1000টা বিল্ডিং সিটি কর্পোরেশনের তথ্য নিয়ে, কারণ কোনটা ইউজ হচ্ছে, কোনটা ট্রেড লাইসেন্স হচ্ছে, কি হচ্ছে না আছে, বিভিন্ন তথ্য নিয়ে আমরা একটা রিপোর্ট দাঁড় করালাম। দাঁড় করে আমরা বলে দিলাম যে এখানে এই 2টা রাস্তা দেখা দিলাম। একটা হলো এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ কোনটা কোন লেভেলে আছে। 900 মতো বিল্ডিং এর মধ্যে আমরা স্ক্রুটিনি করে শেষ পর্যন্ত আসলাম 60-70টা বিল্ডিং ইমিডিয়েটলি ঝুঁকিপূর্ণ অপসারণ করার জন্য। এবং এগুলো ঝুঁকিপূর্ণ অপসারণ কেমনে করবে তা আমরা একটা মেথোডোলজি দিয়ে আমরা বললাম এখানে বিকল্প কি, কারণ যারা এখানে সবাই অকুপাই করে আছে, যারা আছে তারা ছাড়বে না, তাদের জন্য আমরা একটা প্রস্তাব দিলাম যে বহুতল বিল্ডিং করে সেখানে কিভাবেই আপনার যে এখন যেভাবে প্ল্যান পাস করা হয় ফারের প্রয়োগের মাধ্যমে, কিন্তু ওই জিনিসটা রিপোর্টে দিলাম কারণ সিটি কর্পোরেশনকে দেওয়ার পরে সেই প্রজেক্টটা কিন্তু আজ অবধি ইমপ্লিমেন্ট হয় নাই। যদিও ওদিন এই যে একটা যেটা বলছেন কেমনি নির্ধারণ করবে, এটা দায়িত্বটা একার কারো সম্ভবপর না। গন্ডল হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা এককভাবে করা সম্ভব। যদি বলা হয় এটা সিটি কর্পোরেশনকে অথবা রাজুকে অথবা যে কোনো ব্যাংকে দিয়ে করে ফেলতে পারবে, কিন্তু ওই নির্ধারণ করাটা হলো ঝুঁকিপূর্ণ। কিন্তু মানে জিনিসটা তো কোন জায়গায় হচ্ছে, হ্যাঁ হলো যে আমি ভাঙতে যাব, তারপর ভাঙবো, আমাকে বলছে আপাদ মস্তকে একটু করে তেড়া বেঁকা আছে। না, আমি এটা কিসের ভিত্তিতে করব? এটা দেখতে হচ্ছে এই কারণেই ওরা বলছে কি আপনি যখন ঝুঁকিপূর্ণ গেলাম, কেউ দাবি করতেছে জমির মালিকানা নিয়ে সমস্যা, কেউ আছে বিল্ডিং এর ও বলতেছে আমার প্ল্যান আছে আমি ঝুঁকিপূর্ণ না, আমারটা আবার টেস্ট করেন বিভিন্নভাবে, যার দরুন আমরা 900 বিল্ডিং এ হাত দিয়ে ওখান থেকে আমরা 60-70টা মতো বিল্ডিং কে বলেছি বিভিন্ন স্টেজ ঝুঁকিপূর্ণ। আরগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ বলি নাই তাই না, বলেছি এগুলো আরো এই রেট্রোফিটিং করে বিভিন্নভাবে করা ঝুঁকিপূর্ণ। আমি এই জায়গাটা ক্লিয়ার করি কি, আমি বারবার জোর দিচ্ছি কেন যে অ্যাকর্ড অ্যালায়েন্সের কথা বারবার বলছি, বিদেশের এসে দাম বাড়ানোর পরে ঠিকই আমরা সব কাজ করি, এই যে চোখে দেখা কাগজপত্র দেখা এইটা দিয়ে কিন্তু ঝুঁকিপূর্ণ না এটা নির্ধারণ হয় না। এটির জন্য পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি রয়েছে, সেই টেকনিক্যাল বিষয়ে বুয়েট যন্ত্রপাতি এনেছে, আমাদের ওই দুর্যোগ ব্যবস্থাপনা কিছু যন্ত্রপাতি এনেছে, এবং আমি মনে করি যদি প্রয়োজন হয় আমরা আবার আরো কিছু যন্ত্রপাতি আনবো, কিন্তু এই কাজটি আমাদের করা দরকার। এটা হচ্ছে আর এই কাজও আমি একটু পরিষ্কার করে বলি, সেইবার যখন কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা সেই কাজটি করা যখন হয় তখন আমার অনেকে আমরা বাধাগ্রস্ত করেছে, আমরাই বাধা দিয়েছি অনেক বিষয়, কেমন যেগুলো হেরিটেজ বিল্ডিং ওটাও ভেঙে ফেলার জন্য আদিদের এই যে ঢালাও কথাবার্তা বলা, এগুলো কিন্তু আলটিমেটলি আইনটাকে প্রয়োগ করতে বাধাগ্রস্ত করে। মনে রাখা দরকার আমরা এখন বর্তমান সরকার অনেক সেন্সিটিভলি সংবেদনশীল ভাবে বলেছে ট্রান্সফারেবল ডেভেলপমেন্ট রাইট এর মাধ্যমে, অর্থাৎ আমি 3 তলা ভবন আছে, পুরানো ভবন আপনাকে বাড়তে দেওয়া হবে, কারণ হেরিটেজ বিল্ডিং আপনাকে এই যে ডেভেলপ করলে যতটুকু করতে পারতেন ওই রাইট আপনি ট্রান্সফার করে অন্য কাছে বিক্রি করতে পারবেন, ফলে ডেভেলপমেন্ট করলেন না কিন্তু টাকাটা আপনি পাবেন। এইভাবে করে আমরা প্রণোদনা দিয়ে আমরা চাই হেরিটেজ বিল্ডিংগুলোকে রাখা হোক রেট্রোফিট করে জাতীয় স্বার্থে, আর যেগুলো ভাঙতে হবে হেরিটেজ বিল্ডিং নয়,
চোখ বন্ধ করে ভেঙে ফেলার ব্যবস্থা করেন। মুশকিল হচ্ছে যখন ওনারা স্পষ্টকরণ করেন না, যখন স্পষ্ট করে ওনাকে বলেন না উনি কিন্তু ওই স্পষ্টকরণ ছাড়া ভাঙতে পারেন না। আমি শেষ করি, হয় কি আপাত মনে হইতেছে ঝুঁকিপূর্ণ, এই কথা বললে ওনার পক্ষে ভাঙা সম্ভব নয়, এটা ঠিক না, পরিষ্কার। কিন্তু উনি তো ওনার কাগজপত্র তাই বলছেন, জিজ্ঞেস করেন। এবং দুজন আপাতত বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওদের পক্ষে চলে গেছে। আমি বলেছি আমরা উনি যেটা বলছে বিল্ডিং আমরা পুরান ঢাকার মধ্যে করে আপনি বলছেন 60-70টা বিল্ডিং এর জন্য আমরা ঝুঁকিপূর্ণ বলে এগুলো কোনটা কোন মাত্রায় বলি না যে সবগুলো কালকে ভাঙতে হবে, হয়তো 1-2 মাস পরে 3 মাস পরে আমরা একটা লিস্ট করে দিয়েছিলাম। এখন সিটি কর্পোরেশন যদি সেটা যদি আমি বলছি কি নির্ধারণ করে দেওয়ার দায়িত্বটা আমাদের ছিল, ভাঙার দায়িত্বটা আপনি যদি ভাঙার দায়িত্বটার জন্য যদি আমি ওই যে প্রথমে যেটা বলছিলাম আইনের মধ্যে আছে এই ধরনের কেসগুলো ভাঙার দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের। যেগুলো নতুন বিল্ডিং যেগুলো হচ্ছে রাজুক যেগুলো ওইগুলো কোনো বিল্ডিং এর অ্যাপ্রুভালের একটা বিল্ডিং আমরা পাই নাই, পুরান ঢাকার মধ্যে যে 900 বললাম হার্ডলি 2-একটা বিল্ডিং এর প্ল্যান ছিল, আরগুলো সবগুলো হলো সেই বিল্ডিং হয়ে আসছে। নতুন ঢাকা বা অন্য যে মধ্যে যে বিল্ডিং গুলো হচ্ছে যেগুলো রাজুকের অ্যাপ্রুভাল করা আছে কোনো কারণেই সে হয়তো এই প্ল্যান অনুযায়ী করে নাই, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেটা ভাঙার দায়িত্ব অবশ্যই রাজুকের উপরে, এটাও সে করার কিছু নেই। আমি বলছি ওইগুলোর উপরে। আর দাঁড়াচ্ছে কি এককভাবে ভাঙতে গেলে এককভাবে রেগুলার ভাঙা হচ্ছে না, বস্তিতেও ভাঙা হচ্ছে, যার যার পেরিমিটারে সিটি কর্পোরেশনও ভাঙছে, রাজুকও ভাঙছে, আর অন্যান্য সংস্থাও ভাঙছে। সুতরাং এই স্পেসিফিক কেসের মধ্যে যেগুলো যেমন এই গুলশান মার্কেটে যখন হয়েছিল এটা কিন্তু রাজুক করেছে, এটা কোনো রাজুকের হাতে কোনো প্ল্যান নাই। পরে সিটি কর্পোরেশন এটা মডিফাই করে আপনাকে বললাম সিটি কর্পোরেশন রাজুক থেকে অ্যাপ্রুভাল নেন, এই যে একতলার উপরে যে দোতলা করা যাবে কিনা বা একতলার একটা অবকাঠামো বানায় যে কাঁচা মার্কেটটা সেটার উপর 4 তলা যে করেছে এটা কোনো অনুমোদন তো নাও হয়নি। একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখানে যে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এই যে গুলশান ব্যবসায়ী ছিলাম, সোমবারে দোকানদারি করে রাত্রে বন্ধ করে আসলাম, আসার পর রাত্রে 3টার দিকে শুনলাম যে মার্কেটে আগুন। জি হ্যাঁ জি বলেন। যাওয়ার 15 মিনিটে লাগছে আমার মার্কেটে যেতে গিয়ে দেখে আমাদের পুরো মার্কেটে ধসে গেল, মানে ধসে গেল। হ্যাঁ, তো এখন আমার এখানে আমার প্রশ্ন, আগুন যদি লাগে তাহলে তো মার্কেট খারাপ থাকবে। জি আমাদের সন্দেহ লাগতেছে এখানে মানে সিটি কর্পোরেশন বা ওই যে মেট্রো গ্রুপ অনেকবার এই মার্কেটে জি আপনার কথাগুলা কেটে কেটে আসছে মনে হচ্ছে করবে, ঠিক আছে? তো আমাদের সন্দেহ লাগতেছে আগুন যদি লাগে, কেন আমরা অনেক জায়গায় দেখছি যে সার্ভিস ইনস্পেকশন বা বসুন্ধরা সিটি এমন অনেক জায়গায় আগুন লাগছে, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে ঢুইসা দিচ্ছে। তো মার্কেটটা কেন? ঠিক আছে, আমি একটু রেসপন্ড করতে চাই। আমি একটা কথা পরিষ্কার করে বলি, হয়তো একজন স্থপতি হিসেবে কতটা সামর্থ্য নিয়ে বলতে পারবো জানি না, তবুও এতটুকু বলি, আপনার নিজের দেখাটাই সবশেষ দেখা নয়। যে আগুন লাগলে ভবন ধসে পড়ে না এরকম দেখেছি, তার মানে আসলে আগুন লাগলে ভবন ধসে পড়বে না, এটি যেমন সত্য নয়, তেমনি আগুন লাগলেই ভবন ধসে পড়বে এটাও সত্য নয়। কেন পড়েছে, এই নাশকতা হয়েছে কিনা, আর আগুনের কারণে ধসে পড়েছে না অন্য কোনো কারণে ধসে পড়েছে, এটি অবশ্যই তদন্ত সাপেক্ষে বেরোবে। তবে এটি মনে রাখা দরকার, যদি দুর্বল কাঠামো হয় এবং যে কোনো দুর্ঘটনা ঘটে, আগুন তো অবশ্যই একটা ভয়াবহ দুর্ঘটনা, সেক্ষেত্রে ভবন ধসে যেতে পারে। কারণ এটিও মনে রাখা দরকার, এই পার্টিকুলার ভবনের ক্ষেত্রে এর দুর্বলতার বিষয়ে, এর বিপজ্জনকতার বিষয়ে ইতিমধ্যে এত বেশি আলোচিত এবং নোটিশ অবস্থানে। তবে একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের এই ধরনের ঘটনা ঘটলে আমরা তদন্ত করার আগেই এই যে বিভিন্ন দিকে আঙুল নির্দেশন করি, এর ফলে নিরপেক্ষ তদন্তটা আমরা
কখনোই করে উঠতে পারি না। মনে রাখা দরকার, নিরপেক্ষ তদন্ত করা দরকার দুটো কারণে। এক হচ্ছে যদি নাশকতা হয় তার বিচার করা এবং তার প্রতিবন্ধকতা করা। দ্বিতীয়ত এর পুনরাবৃত্তি বন্ধ করার জন্য, অর্থাৎ এর থেকে শিক্ষা নিয়ে যদি এরকম হয় যে ঝুঁকিপূর্ণ সকল ভবন আমার ভেঙে ফেলতে হবে, সেটা করব। যদি এর থেকে শিক্ষা নিয়ে আমার অন্য কোনো কাজ করার দরকার থাকে, সেই কর্মসূচি পালন করব। এই কর্মসূচি তৈরি করার জন্য যে নিরপেক্ষ তদন্ত, এটি করা পর্যন্ত আমরা যেন কোনো ধরনের চাপ, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করি, না করুক মেয়র সাহেব, না করুক দোকানদার মালিকরা। কারণ এগুলোতে যেটা হয়, প্রকৃত কারণ অনুসন্ধান করে আমরা রিপোর্টটা জনসমক্ষে কখনো দেখতে পারি না। এবং কারণ বাজারের ঘটনায় যদি আমরা তা করতে পারতাম, তাহলে হয়তোবা আজকের এই আগুনটা আমরা ঠেকাতে পারতাম। আমি মনে করি প্রথমত নিরপেক্ষভাবে এটা বার করা হোক, এবং যদি কারণ দাঁড়ায় যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আদতেই আমাদের ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি, অনেক মানুষকে পথে বসিয়ে দিচ্ছে, তবে অবশ্যই আমরা যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করি, ঝুঁকিপূর্ণ ভবন রাখবো না। কিন্তু এই মুহূর্তে এই ঝুঁকিপূর্ণ ভবনের আলোচনার মধ্যে দিয়ে যারা আজকে সব হারালো, তাদের পুনর্বাসনের ব্যাপারটা যেন আড়ালে চলে না যায়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিষয় আছে, আমি একটু বলি, যেগুলো নিরপেক্ষ ইকবাল যে তদন্ত কথা বলেছে, আমরা দেখি প্রায় ক্ষেত্রে আমার অভিজ্ঞতায়, কারণ আমি কয়েকটা কমিটিতে, যেমন বিসিএসি বিল্ডিং এ যখন আগুন লাগলো তখন ওই কমিটিতে আমি কাজ করেছিলাম। দেখা গেল যে এখন যে কমিটি হয়েছে, ফায়ার ব্রিগেডের একজন অফিসারকে দিয়ে করেছে, হয়তো আর্মির অফিসার সম্ভবত। ফায়ার 7 জনের মধ্যে 4 জন নাকি পেপারে পড়লাম ফায়ার ব্রিগেডের, আর 2 জন হলো অন্যান্য সংস্থার। আমার মনে হয় এখানে যেই সংস্থার মধ্যে না দিয়া যদি নিরপেক্ষভাবে চায়, তাহলে অন্য জায়গা থেকে এখানে লোক দেওয়া উচিত ছিল। কারণ ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে কমপ্লেন উঠছে, তারা এখানে যথাসময় রেসপন্স করে নাই, অথবা বলছে তাদেরও অভিযোগ থাকে যে পানি পায়নি। 24টায় উনি তারা, সুতরাং এটা যদি সত্যিকার ইকবাল যা বলছে নিরপেক্ষভাবে হলে বাইরের থেকে লোক দিয়া, এবং বাইরের থেকে লোক বলে কারা, আমি মনে করি যে মনে করেন যারা বুয়েটের আছে, অথবা যারা ইভেন এখানে একজন আইনজীবীও থাকা উচিত ছিল, যে কোন কোন যেগুলো আইনের কার ফাঁক আছে সেগুলো করলে আমার মনে হয়। এখন বর্তমানে যে কমিটি করেছে, যেহেতু অবভিয়াসলি তারা তাদের উপরস্থ কর্মকর্তাদেরকে অলরেডি যেসব কথাবার্তা বাজারে চলে আসছে, সেগুলো যদি কমপ্লাই কি করবে না না করবে, সেজন্য আমার মনে হয় না যে কোনো একটা সত্যিকার নিরপেক্ষ কিছু এখানে আসবে আর কি। একজন প্রশ্নদাতা ছিলেন, আমি বলছি যে এই সুইপার কলোনি নির্মাণ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে, এটার তো তদন্ত চলছে, আমাদের দুর্নীতি দমন কমিশন করছে। আমরা কয়েকবার এই সমস্ত মানুষকে, ম্যাজিস্ট্রেট পুলিশ সহ কয়েকবার গিয়েছি, বলে আমরা মরলে এখানেই মরব। এবং নারী পুরুষ এমন একটা ভয়াবহ অবস্থা, মনে হয় যে আমরা একটা অমানবিক কাজ তাদের প্রতি করছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে আমরা বলে যে আমাদের জায়গা দিতে হবে, আমাদের ঘর তৈরি করে দেন, ঘর আগে তৈরি করে দেন, তারপরে আমরা যে জায়গা কোথায়, আমাদের বিল্ডিং তো, আমাদের কয়েকটা প্রজেক্ট এরকম রয়েছে, আমরা নির্মাণ করতে পারছি না। শেষ পর্যন্ত আমরা রাস্তার সাইডে কোনো জায়গায় খালি জায়গা, এখন তো খোলা জায়গা ঢাকা শহরে নেই, যেখানেই যাই আবার মানুষেরও আপত্তি, যে তারা মনে করে যে এই পরিচ্ছন্ন কর্মী বা এই শ্রেণী যেখানে আসবে সেই জায়গাটা আবার পরিবেশ নষ্ট হবে, সুতরাং এই জায়গায় করতে দেওয়া যাবে না। সুতরাং এটাও একটা সামাজিক সমস্যা, সবারই সহযোগিতা করা দরকার। এই জন্য এটা আমি বলবো যে নিরাপত্তা, যার যার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, তাকেও ভাবতে হবে। শুধু যে সরকার বা পুলিশ বা ম্যাজিস্ট্রেট যেই যে সব করে দিতে পারবে তা নয়, এই জন্য এই বিষয়টি তাকেও ভাবতে হবে। যেমন আমরা এগিয়ে যাচ্ছি, প্রতিদিনই তাদের কাছে মেসেজ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে, তাদের নেতাদের সাথে আমরা বসেছি, তাদের যারা নিয়ন্ত্রণ করে তাদের বসেছি, তাদেরকে আমরা তোমাদের ভাড়ার টাকা আমরা মাসে দিয়ে দেব, কিন্তু কোনোভাবেই তাদেরকে আমরা সরাতে পাচ্ছি না। এটা হচ্ছে মূল সমস্যা। আর আমাদের যেমন বাণিজ্যিক ভবন, যেটা আমাদের সিটি কর্পোরেশনের বিল্ডিং আছে, আমরা কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা বুয়েট থেকে রিপোর্ট নিয়েছি, আমাদের যেমন নিউ মার্কেটে ঝুঁকিপূর্ণ ভবন আছে, সেটা আমরা রেক্টোফিটিং এর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। ব্যবসায়ীদের সাথে আমরা কয়েক দফা বসেছি, তাদের একই দাবি, বলে যে না এখানে ঝুঁকিপূর্ণ নয়। আমরা বললাম যে এটা তো বুয়েটের রিপোর্ট, আপনারা এটা না বলে আমরা এটা রিপেয়ার করেছি, দেখবেন আপাতভাবে হয়তো সুন্দরভাবে প্লাস্টার করা আছে, কাগজ দিয়ে মোড়ানো আছে। যাই হোক, শেষ পর্যন্ত ব্যবসায়ীরা কিন্তু সম্মত হয়েছেন এবং তারা সেখানে পর্যায়ক্রমে যে আমরা এটা শুরু করতে যাচ্ছি, এবং আমরা বলেই দিয়েছি যে এখানে যদি কেউ ব্যবসা করেন এবং কেউ যদি এর জন্য
কোনো দুর্ঘটনার শিকার হন, সেই দায় দায়িত্ব কিন্তু আপনাদেরই। আমরা বহুভাবেই চেষ্টা করেছি এবং এই চেষ্টা হিসাবে এখন তারা সম্মত হয়েছে। আমরা পর্যায়ক্রমে এখানে 3টা ফেজে আমাদের কাজ শুরু হবে এবং যারা ইতিমধ্যে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজ করেছেন ওরকম একজন কনসালটেন্ট আমরা নিয়েছি। আমরা আশা করি যে এই কাজটি আমরা অল্প দিনের মধ্যে যেগুলোকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো, বিশেষ করে এই তালতলা আছে, এই যে চাঁদনী চকের কথা, তারপরে হলো মৌচাক, এই যেগুলা তালতলা সুপার মার্কেট, তারপরে রায়েরবাজারের এটা মোহাম্মদপুরের টাউন হল মার্কেট, যেগুলা দিয়ে তো মনে করেন ওরা যাচ্ছে না। এখন যারা দায়িত্বে আছেন তারা কি মনে করছেন যে এই জায়গাটা বাবা একটু প্লাস্টার করে বা এইটা করে অন্তত আপনি হঠাৎ পাচ্ছেন না, ভালো কথা, তারা নড়ছে না, তাহলে এইসব জায়গা চেক করে দেখে যে না এইটুক করলে এটা করা যেতে পারে, এই ধরনের কোনো ব্যবস্থা কি নেওয়া যায়? হ্যাঁ, সেটা অবশ্যই যায়। যে এই যে এই ব্যবস্থাটা না হয় তাহলে তো হবে না। এই ব্যবস্থাটাই তো নিতে হবে, যে বলতে হবে প্রথম যেটি ঝুঁকিপূর্ণ, এবং সেটি ঝুঁকিপূর্ণ বলার জন্য এটা একটা কারিগরি বিষয়, টেকনিক্যাল ব্যাপার। আপনি আমি বললে এটা ঝুঁকিপূর্ণ হবে না, এটা বিশেষজ্ঞ দ্বারা দেখতে পাচ্ছেন যে কলেস্টেরল পড়ে গেছে, হ্যাঁ সেটা আপাতভাবে বলা যায়। এইগুলাতে তো আপনাকে বলতে হবে, পড়ে যাওয়া না, যে কথাটা বারবার বলছেন শুনেন, পড়ে যাওয়া, যাদের এই পড়ে যাওয়ার কারণে যারা ঝুঁকিপূর্ণ অবস্থা যাচ্ছে তারাই লেপছোপ দিয়ে ওনাদেরকে বলছেন আমরা ঠিক করে ফেলেছি। মুশকিল হচ্ছে আপনি আত্মহত্যা করতে চাইলে কি আত্মহত্যা করতে পারেন এই দেশে? পারেন তো না দারেশ ভাই, পারেন কি? যদি তা না পারেন, রাষ্ট্রের দায়িত্ব বলপূর্বক হলেও যদি ঝুঁকিপূর্ণ ভবন একবার চিহ্নিত হয় টেকনিক্যালি, তবে রাষ্ট্র তার সমস্ত ব্যবসা করার লাইসেন্স বাতিল করতে পারে, টেন্ডার মানে ট্রেড লাইসেন্স বাতিল করতে পারে, এবং তাকে বলতে পারে হয় তুমি সরবে না হয় আমি এটা ভেঙে ফেলবো। হ্যাঁ, একটা আস্থা অনাস্থার বিষয় রয়েছে, সেটা রাজনৈতিকভাবে আপনারা মোকাবেলা করেন, বলেন যে ঠিক আছে যদি সুইপার কলোনি তাদেরকে যদি একটা আমি বলে যেটা মনে করি করা যেত, তাদেরকে ড্রয়িং ডিজাইন করা, মডেল বানানো, চিত্র তৈরি করা এবং কন্ট্রাক্টর নিয়োগ করা এবং বলা এই আমরা এই আগামী 15 মাসের মধ্যে ভবনটা বানাবো, এই হলো তার চিত্র, এই হলো তার বরাদ্দ। তারপরে যদি না যায় অবশ্যই মনে করি ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, ঠিকাদার কাজ করতে গিয়েছে। আমি একটা কথা অন্যভাবে বলে ভাই, আজকে আপনি সিইও আছেন, যদি আল্লাহ না করুক কালকে যদি একটা দুর্ঘটনা ওইখানে ঘটে, সবার আগে আপনাকে সমস্ত জাতি আপনাকে দুষবে, এটা তো সত্যি কথা। রাষ্ট্রকে দুষবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সুদ্ধা দুষবে, এটা কি গ্রহণ করা যায়, মেনে নেওয়া যায়? আমি সেই জায়গাগুলো বারবার বলার চেষ্টা করছি যে আমরা এই যে অদৃষ্টবাদিতার মধ্যে পড়ে যাই, এই যে মনে করি আচ্ছা ঠিক আছে গরিব মানুষ, আরে তাকে বাঁচানোর জন্যই তো আমার যুদ্ধ না। কিন্তু পরে যখন মারা যায় তখন কিন্তু এটা রাষ্ট্রের ঘাড়ের উপর চলে আসে, রাষ্ট্রের উপর আজকে মেয়রের ঘাড়ের উপর চলে যাচ্ছে, আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ঘাড়ের উপর চলে যাচ্ছে। কিন্তু যাদের জন্য বারংবার জিজ্ঞেস করা হলো যে আপনারা এই মার্কেটটা পুনরুদ্ধার করে এটাকে ঠিক করতে দেন, রেট্রোফিট করতে দেন, নতুন মার্কেট করতে দেন, কেউ তো গেল না, সবাই কিন্তু যার মতো করে গো ধরে বসে থাকলো। আমি মনে করি এই গো ধরার গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের সেই সক্ষমতা রয়েছে। আমরা শেষ পর্যায়ে যে কথাটা উনি ওই যে ডিসিসি একজন ব্যবসায়ী বললেন যে আমি বাড়িতে গেলাম দেখলাম, তারপরে কিছু পরে শুনলাম আগুন লেগে গেছে বাজে। আমার কথা হচ্ছে যে উনি যেটা ইকবাল ভাই যেটা বলেছেন, যেটা আজ থেকে 10 বছর আগে ঝুঁকিপূর্ণ বলে দেওয়া হয়েছে, হ্যাঁ কোনো পারমিশন ছাড়া, কোনো নিয়ম নীতি ছাড়া এর উপর আরো 2 তলা বসায় দেওয়া হয়েছে, নিচের পিলার গুলো আছে কিনা সেটা দেখার মতো নাই। তখন যখন পড়ে যাবে তখন রাষ্ট্র কেন এটা ক্যারি করছে, এটা এই জিনিসটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্র যদি যখন করার জন্য, আমি আপনাকে দুইভাবে বলি, একটা হলো এটা নিয়ে কিন্তু তদন্ত হবে না, এটা নিয়ে তদন্ত হবে না, কে এই কাজটা করলো এইভাবে লাগাই আত্মহত্যা করতে দিব। একটা হলো সেটা আমাদের দুর্বলতার কারণেই, আমাদের যে কোনো সংস্থার হোক, রাজুকের হোক, ডিসিসির হোক, ওয়াসার হোক, যে কোনো সংস্থা, যেহেতু অনেকগুলো সংস্থা এগুলোর সাথে জড়িত, দুর্বলতার কারণে কারো না কারো প্রবলেমের কারণে এইটা এক্সিকিউট করা যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ বলে দেওয়ার পরেও সেটা ভাঙা যাচ্ছে না, অপসারণ করা যাচ্ছে না। আমি আরেকটা বলি, রিভার্স অন্য একটা কথা বলি, যেটা দেখেন রানা প্লাজা 10-এর পরের দিন ঢাকা শহরে একটা গুজব উঠলো আরো অনেকগুলো বিল্ডিং এর ঝুঁকিপূর্ণ। আমি নিজে একটা গেলাম মোহাম্মদপুরে একটা জায়গায় গিয়ে দেখি একটা মার্কেটের মধ্যে ঢুকে পুরো বন্ধ করে চারিদিকে পুলিশ পাহারা। বিকালে আমাকে নিজে পাঠানো গিয়ে দেখি ওখানে যে সেই ওই মার্কেটের মধ্যে যারা দোকানদার আছে প্রথমে এগুলো তাদেরকে লাগিয়েছিল, ভাড়া দিয়েছিল, হয়তো কম ভাড়া বা কম সালামিতে দিয়েছিল, এখন সেই তাদেরকে সরাতে পারছে না। সেই ওই দিন রাত্রেবেলা ওখানে ঢুকে হ্যামার দিয়ে তার লোক দিয়ে পিটাইয়া কিছু প্লাস্টার কিছু ভেঙে টেঙে দেখালো যে এগুলো পড়ে গেছে। আসলে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ ছিল না, অর্থাৎ
গল্পটা হচ্ছে কৃত্রিমভাবে কেউ কেউ এই চান্স নেয়, ঝুঁকিপূর্ণ করার জন্য সুযোগ নেয়। এবং এই জন্য যে উনি যেটা বললেন যে আস্থার অভাবে জায়গাটা কিন্তু এই জায়গা, আমরা যখন এটা প্রমাণ করলাম যে ওখানে এটা যখন আমরা প্রমাণ করে দিলাম যে এটা ঝুঁকিপূর্ণ না, ওই মার্কেটটা কিন্তু ঠিকই আছে, এটা প্রাইভেট মার্কেট, দোকানদাররা ব্যবসা করতেছে। রানা প্লাজা তো আজকে 4-5 বছর 3-4 বছর হয়ে গেল, ঠিকই চলছে। এটা এখন দাঁড়াচ্ছে সবচেয়ে সমস্যা হয় কিন্তু সরকারি মার্কেটগুলোর মধ্যে। আপনি দেখেন কারণ বাজারের মধ্যে, কারণ বাজার মার্কেটটা, কারণ এই একই সময় আমি একটু আপনি এই যে 60-এর দশকে বা স্বাধীনতার পরে তখনকার ডিএটি এই কারণ বাজার মার্কেট যেটা এইভাবে একই রকম বানিয়েছিল, দেখেন আপনি একতলা কোনোরকম এগুলো চিন্তা করে না। এখন কারণ বাজার দোতলার মধ্যে কিন্তু যে পরিমাণে লোড এখন আছে, যে কোনো মুহূর্তে কিন্তু কিন্তু এখানে সিটি করবে, এখন যে সিটি চেষ্টা করতেছে না তাই না, বেলাল ভাই আছে, ওনারা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। যেসব সমস্যাগুলো ইকবাল অলরেডি পয়েন্ট আউট করলো বা বেলাল ভাই বললো, যারা স্টেক হোল্ডার, যারা ওখানে যারা আছে, তারা মনে করি তারা যদি ভেঙে ফেলে, তারা যদি আবার পাবে না ওই নিশ্চয়তার জন্য পাবে, কিন্তু এখন তার রুজি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, এইসব কারণে 2 বছর লাগবে, কিভাবে চলবে, কিছু হলে তো স্যাক্রিফাইস করতেই হবে। একটা নতুন যখন বানাবে, এই পিরিয়ডের মধ্যে জেস্টেশন পিরিয়ড বলেন অথবা এটাকে যে পিরিয়ডের মধ্যে বানাবে, এটার মধ্যে তাকে স্যাক্রিফাইস করতেই হবে। 2 বছর লাগবে। আমরা কি করি না, যেগুলো প্রাইভেট সেক্টরে বিল্ডিং যে হচ্ছে ডেভেলপাররা, ওগুলোর মধ্যে তারা কি শিফট করে তাদেরকে অল্টারনেট দিয়ে করা হচ্ছে না? এইভাবেই একটা জিনিস স্যাক্রিফাইস না করলে, একটা বড় কিছুর জন্য আমাদের স্যাক্রিফাইস করা অবশ্যই উচিত, যেটা না হলে আমাদের যে বিষয়টা আসছিল এই জায়গায় সরকার অসহায়। তাহলে কেন সরকার অসহায় না? সরকার অবশ্যই শক্তিশালী। আমি যে জিনিসটা বলবো, পারছে না কেন, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা, সেটা হলো যে অগ্নিকাণ্ড কিন্তু শুধু ঝুঁকিপূর্ণ বিল্ডিং এ হবে না, যে কোনো বিল্ডিং এ হতে পারে। তো আজকের আলোচ্য বিষয় কিন্তু তাই, যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এ হলে হয়তো দ্রুত সেটা ধসে পড়তে পারে বা আরো খারাপ অবস্থায় যেতে পারে। কিন্তু এর আগেও আপনারা দেখবেন যে বিটিআর একটা বিল্ডিং কিছুদিন আগেও তো সেখানে অগ্নিকাণ্ড হয়েছে। সুতরাং ভালো বিল্ডিং এ হতে পারে। সেই কারণে আমাদের অগ্নিকাণ্ড যে প্রতিরোধের বা অগ্নিকাণ্ড যাতে না ঘটে, সেই সমস্ত প্রিভেন্টিভ ব্যবস্থা বা ঘটলে আমরা কি করব, এর কিছু করণীয় বিষয় আছে। সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। 20 বিল্ডিং এর মধ্যে অগ্নি নিরাপদ যন্ত্রগুলো আছে কিনা, ওই যে কমপ্লায়েন্স কমিশনের কথা বলছি, সেটাই তো বললাম, জাতীয় কমপ্লায়েন্স কমিশন করে এগুলি দেখুন না। সেই কাজটি কিন্তু আইনে বলা আছে, 2003-এর যে আইনটি হয়েছে, সেই আইনে টোটালি বলে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস রাজুককে, আপনার যখনই অকুপেন্সি সার্টিফিকেট দিতে যাবে তখন তো ওটা লাগবে যে তার ওয়াটার হাইড্রেন্ট আছে কিনা, তার ওয়াটার রিজার্ভার আছে কিনা, সেখানে শর্ট সার্কিট হবে কিনা, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, সবই তো দেখতে হবে। কিন্তু সেই দেখার কাজটি তো হচ্ছে না। এবং সেই কাজটি যদি হয় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ হোক, আর ঝুঁকিপূর্ণ নাই হোক, তাহলে অগ্নি নির্বাপন প্রতিরোধ করা সম্ভব। শেষ পর্যায়ে করতে গেলে যেটা ইকবাল বলেছে, আমরা দিল যে কমপ্লায়েন্স কমিশন, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড আছে। ন্যাশনাল বিল্ডিং কোড এক্সিকিউশনের জন্য কোনো অথরিটি নাই। ইকবাল যেটা মেন করছে, আমার মনে হয় ন্যাশনাল বিল্ডিং কোডের আওতায় যে অথরিটি যদি করে, কারণ ওইটার মধ্যে এই কাজগুলো কিন্তু মূলত সবকিছু ওখানে আছে। সুতরাং আমাদের সাজেশন হচ্ছে আপনার মাধ্যমে যে গভর্নমেন্টকে ইমিডিয়েটলি বিল্ডিং কোডকে যদি এনফোর্স করা হয়, রাজুক নয়, অন্য কোনো এটা অন্য এখানের মধ্যে বিভিন্ন রকম থাকবে। সুতরাং তাদের পক্ষে ইন টোটালিটি সবকিছু দেখা সম্ভব। এটাই আমাদের একটা। আপনি কি বলছেন? ন্যাশনাল বিল্ডিং কোড গত 6 বছর ধরে পড়ে আছে, যেটার মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ক বিশদ ব্যাপার রয়েছে। আমি মনে করি জরুরি ভিত্তিতে সরকার ন্যাশনাল বিল্ডিং কোডকে সংশোধিতকে অনুমোদন করে বাজারে দিয়ে দেওয়া এবং ন্যাশনাল বিল্ডিং কোড কার্যকর করার জন্য একটি কমিশন গঠন করা। কমিশন বলছে জন্য কর্তৃপক্ষ না করে যারা সমস্ত মন্ত্রণালয়গুলির যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো কার্যকর হচ্ছে কিনা, লিফট থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে অন্যান্য যা কিছু রয়েছে, পানি, গ্যাসের লাইন, সবকিছু সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা এবং সংস্থাগুলোকে সে ব্যাপারে তদারকি করতে বাধ্য করা, এই কাজটা করার জন্য ব্যবস্থা নেওয়া। আর ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে সরকার যেন কঠোরভাবে, নির্মমভাবে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে, দৃঢ়তা নিয়ে এখনই ব্যবস্থা গ্রহণ করে। আমরা বসবাসযোগ্য নগরী চাই, ঝুঁকিমুক্ত নগরী চাই এবং এইভাবে মানুষের অসহায়ত্ব দেখতে চাই না, তার সর্বস্ব হারানোর পুরো দৃশ্যটা আমরা দেখতে চাই না। আর একটা লাইন শুধু বলবো, যারা সর্বস্ব হারালেন তাদের পুনর্বাসনে সরকার যেন একটু মনোযোগী হয় জরুরি ভিত্তিতে, কারণ এই আলোচনা আমরা অনেক করতে পারবো। ওই মানুষগুলো পথে বসে গেছে, তাদেরকে যেন আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য সহায়তা দেওয়া যায়। ধন্যবাদ। তো
আমাদের সময় শেষ হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে অগ্নিকাণ্ড নয়, আরেকটি মানে সবসময় আমরা এই গত 2-3 দিন আগেও লক্ষ্য করেছি ভূমিকম্প, সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর জন্য যেমন সমস্যা, আবার ভালো যে সমস্ত বিল্ডিং আছে আপাতভাবে মনে হচ্ছে ভালো, সেটার জন্য সমস্যা। সুতরাং দুটা বিষয়ের উপরেই আমাদেরকে এখন নজর দিতে হবে। এই জন্য শুধু অগ্নিকাণ্ড তো একটা বিষয়, একটা পার্ট, কারণ কোনোটাই কিন্তু বলে আসবে না, বিল্ডিং করলে তো সবই পড়ে যায়, দুর্যোগের অনেক কিছু, বিল্ডিং আপনি অনেক জায়গার মধ্যে দোষে পড়ে যাচ্ছে। আপনি ঢাকা শহরের চারদিকে যেভাবে বালি ভরাট করে তাড়াতাড়ি করে বিল্ডিং বানাচ্ছে, অনেক জায়গায় তো আপনি বিল্ডিং দোষে পড়ে যাচ্ছে, শহরের ভিতরে আপনি দেখেছেন এই যে আপনাদের পাশেই সুন্দরবন হোটেলের পাশে একটা বিল্ডিং, এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। সুতরাং সবগুলো মিলে যদি করার জন্য আলটিমেটলি যদি গভর্নমেন্ট চায়, তাহলে বিল্ডিং কোডকে যদি আমাদের সামনে নিয়ে আসা উচিত, এবং এটার আওতার মধ্যে যদি ইকবাল যা বলছে আমি মনে হয় তার সাথে একমত করছি যে ইমিডিয়েটলি কিছু একটা করা দরকার। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিও আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। যেমন বীরেন চলে গেছে, শিবু চলে গিয়েছে, মহাদেব চলে গিয়েছে, ভম্বল চলে গিয়েছে, এরা ওই পট পরিবর্তনের পরে এরা চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসেনি। যদি মুক্তিযোদ্ধাদের তালিকা দেখেন তাহলে অনেক তালিকায় বিশেষ করে আদিবাসীদের ভূমিকাও একেবারে কম নেই। তারা একবার আবার বৃদ্ধ বনিতা তীর ধনুক নিয়ে যদি মাঠে কেউ এসে থাকে সে হলো আদিবাসীরা। সত্যি কথা বলতে আদিবাসীরা কিন্তু শান্তিতে নেই। তারা দেশ আমরা স্বাধীন করেছিলাম যাতে বঙ্গবন্ধু যে বলেছে সোনার বাংলা, আসলে তো সেই সোনার বাংলা হয় নাই এখন। আকাশে বাতাসে
করলামই আমরা, মাছ ধরে আনি, কাটিয়ে পেট পূর্ণ করে তারা। আমাকে তাই ওই সাথে সাথে কামলা করা লাগে। গরিবের বাড়িতে দুটো ডাল ভাত। অয়ন সোনা, এভাবে আর অপদস্থ হতে না চাইলে ঘরে লাগান আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। ফুড গ্রেড প্লাস্টিক ও লেড ফ্রি স্টেবিলাইজার দিয়ে তৈরি আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না। একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, এ যুগের পাইপ। মেয়েরা নাকি বাবার হয় আর ছেলেরা মায়ের, কিন্তু আজ কোথায় ছেলে আর মেয়ে? ছেলে ইঞ্জিনিয়ার, বৌমা কেমিস্ট, চাকরি নিয়ে দুজনেই বিদেশে, আর মেয়ে কানাডায় সেটেলড। মাঝে মধ্যে ভাবি জীবনটা বুঝি থেমে গেল, কোনো গতি নেই। কিন্তু না, এসবই তো বাস্তব, এসবই তো জীবনের গতি। হ্যালো মা। কানাডা থেকে প্রতি রবিবার মেয়ে ফোন করবেই। আর ছেলে সকালে একবার ফোন, রাতে একবার ফোন। এখন ছেলে আমাকে ব্যস্ত রেখেছে বাড়ি বানানোর তদারকি। আমি তো এক্সট্রা স্ট্রেংথ, পিএসআই এসবের মার প্যাচ বুঝি না। তবে ছেলে আমাকে বলে দিয়েছে কোন সিমেন্ট লাগবে। একেবারে সঠিক মাত্রার খনিজ উপাদান, লবণাক্ততা রোধ, উচ্চ প্রতিরোধ শক্তি সম্পন্ন, সব ধরনের নির্মাণেই কার্যক্ষম। মেঘনা সিম ডিলাক্স। মেঘনা সিম ডিলাক্স, জীবনের গতি। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসাবাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। সিঙ্গার পারফেক্ট ওয়াশ চ্যালেঞ্জ। নগদ কিংবা কিস্তিতে বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার ওয়াশিং মেশিন কিনুন, 7 দিন ব্যবহার করুন। পছন্দ না হলে ওয়াশিং মেশিনটি ফেরত দিয়ে টাকা বুঝে নিন। টানা কাটা পরিওস্তা ডান্স পারে, আরে ক্লাসিক্যাল মডার্ন দুইটার মিক্স। আসবে কখন? এখনই তো আসার কথা। মুখে প্রাণ লেয়ার যতক্ষণ, উথাল পাথাল ততক্ষণ। এর চকোলেট আর মিল্কের মিক্স ধামাকাদার টেস্ট ভুলিয়ে দেবে আপনার মন। প্রাণ লেয়ার, উথাল পাথাল টেস্ট। সাধারণ লাল বা ব্রাউন আটায় গমের ভুসি মেশানো থাকলেও থাকে না পূর্ণ পুষ্টিগুণ। অন্যদিকে বাংলাদেশের প্রথম হোল হুইট আটা তীর তৈরি হয় গমের সকল প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই। তাই স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হোক তীর হোল হুইট আটা। পানি রে পানি, আরে বেলে শুধু পানি, বিশুদ্ধ ঠান্ডা পানি। অল্প চাপের সামনে কান্ন, অল্প চাপে বেশি পানি। হারপিক বাথরুম ক্লিনিং পাউডার ডিটারজেন্টের তুলনায় বেশি পরিষ্কার করে এবং আপনাকে দেয় ঝকঝকে বাথরুম। এখন থেকে নীল টয়লেটের জন্য আর লাল বাথরুমের জন্য। এখন হারপিক বাথরুম সুরক্ষা মাত্র 5 টাকায়। এখন স্যামসাং টিভি, এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন কিনেই জিতে নিতে পারেন ব্র্যান্ড নিউ কার। আরো আছে প্রতি সপ্তাহে মালদ্বীপে ফ্রি হানিমুন ট্রিপ অথবা রুম ফার্নিচার সেট। প্রতিদিন জিতে নিন ওয়েস্টিনে 2 রাত 3 দিন থাকার সুযোগ। তাছাড়া আছে ক্যাশব্যাক মেলা, কিনলেই নিশ্চিত ক্যাশব্যাক উপহার। এই উৎসবের মাসে স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স আপনাকে স্বাগত জানাচ্ছে বিয়ের আয়োজনের আনন্দ উৎসবে। সিঙ্গার পারফেক্ট ওয়াশ চ্যালেঞ্জ। নগদ কিংবা কিস্তিতে বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার ওয়াশিং মেশিন কিনুন, 7 দিন ব্যবহার করুন। পছন্দ না হলে ওয়াশিং মেশিনটি ফেরত দিয়ে টাকা বুঝে নিন। দারুণ মজার মেক্সিকান স্বাদের ডিটোস এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে।